পরের প্রশ্ন, পারপাস অফ রিসার্চ। দেখো একটাই হচ্ছে প্রশ্ন, একটাই হচ্ছে পারপাস রিসার্চের। রিসার্চ আমরা কেন করছি? কোনো কিছুর কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমকে কি করছি, প্রবলেমটা বা কোনো একটা সমস্যার সমাধান করছি। সেই জন্য আমি কি লিখেছি দেখো, দ্য পারপাস অফ রিসার্চ ইজ টু ডিসকভার অ্যান্সার থ্রু অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড। মানে তোমাকে ডিসকভার করছে, কিসের ডিসকভার করছে, তোমার উত্তর খোঁজার চেষ্টা করছে। সেই উত্তরটা কিভাবে খুঁজছে, কিসের অ্যাপ্লিকেশন করছো, এই সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক প্রসিজার অ্যাপ্লাই করছো। এই সায়েন্টিফিক প্রসিজার অ্যাপ্লাই করলেই তবেই কিন্তু তোমার রিসার্চের যে উদ্দেশ্য সেটা কিন্তু সঠিক হবে। এই সায়েন্টিফিক প্রসিজার যদি তুমি অ্যাপ্লাই করলো, সায়েন্টিফিক প্রসিজারটা হচ্ছে, আসবো আমরা পরে এই স্লাইডেই আছে, সায়েন্টিফিক প্রসিজার হচ্ছে একটা মেথড বা একটা পদ্ধতি, যেটা তুমি যদি অ্যাপ্লাই তোমার রিসার্চে সঠিকভাবে করতে পারো এবং শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কি হবে, তোমার রিসার্চে ইরর হওয়ার পার্সেন্টেজ, মানে তোমার রিসার্চের ভুল ভ্রান্তি হওয়ার প্রবণতা কমে যাবে। তাহলে রিসার্চের যে অবজেক্টিভ সেটা কিন্তু একটাই, কি করবে, টু ডিসকভার অ্যান্সার। কোনো কিছুকে অ্যান্সারকে খোঁজার চেষ্টা করছে, ফাইন্ডিং করার চেষ্টা করছে। কিভাবে করছে, যখনই আমরা কোনো সায়েন্টিফিক প্রসিজার অ্যাপ্লাই করব, সেই সায়েন্টিফিক প্রসিজার অ্যাপ্লাই করে কোনো অ্যান্সারকে ফাইন্ড আউট করব, সেটাই হচ্ছে রিসার্চের মূল পারপাস। এইবার আসি অবজেক্টিভ অফ রিসার্চ। আমরা মাঝে মধ্যে এই অবজেক্টিভ বলতে গিয়ে আমি একটা কথা বলি, মাঝে মধ্যে আমরা এম এন্ড অবজেক্টিভের মধ্যে গুলিয়ে ফেলি। যে এম কি স্যার আর অবজেক্টিভ কি। এখানে কিন্তু আমি একটা বলি, এম হচ্ছে তোমার, ধরো তোমার একটা টার্গেট, লক্ষ্য বা ডেস্টিনেশন, তোমাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। আর অবজেক্টিভ কোনটা, ওই জায়গাটায় পৌঁছানোর জন্য তোমাকে যে যে স্টেপ গুলো তোমাকে ফলো করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার অবজেক্টিভ। তাহলে এখানে ডেস্টিনেশন কি, এই যে পারপাস, দিস ইজ হচ্ছে এম, রিসার্চের এম। তাহলে এখানে কি করছে, তো ডিসকভার অ্যান্সার, কি করছে, এই যে অ্যান্সার খোঁজার চেষ্টা করব, ফাইন্ড আউট করার চেষ্টা করব, কিসের মাধ্যমে করব, সায়েন্টিফিক প্রসিজার অ্যাপ্লাই করে করব। এটা হচ্ছে আমার মেন এম। এইটা করতে গেলে আমাদের যে যে অবজেক্টিভ হওয়া দরকার, সেখানে দেখো আমি এই প্রথম যে ছকটা, এই ছকটা তোমরা দেখো ভালো করে। এখানে কি বলেছি, রিসার্চের অবজেক্টিভ আমি কতগুলো অবজেক্টিভ আমি দিয়েছি, সেখানে ফার্স্টে দিয়েছি কি, ক্ল্যারিটি। মানে তুমি ধরো রিসার্চ যেটা করছো বা রিসার্চের যে বিষয়গুলো তুমি অবজেক্টিভ গুলো তুমি ড্রা করছো, যে আমরা কোনো একটা প্রবলেম তুমি নিলে, সেই প্রবলেম বা কোনো একটা সমস্যাকে তুমি সমাধান করার চেষ্টা করছো, তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য তোমাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে। এবং সেই সমস্যার সমাধানগুলো যখন তুমি অবজেক্টিভ আকারে লিখবে, যে তুমি কি কি এই প্রবলেম থেকে কাজটাকে করতে চাইছো, সেই বিষয়গুলো যেন পরিষ্কার একদম স্বচ্ছভাবে বোঝা যায়, স্বচ্ছ ধারণা যেন তোমার মধ্যে থাকে, পরিষ্কার চিত্র যেন থাকে, যে আমি আমার এই প্রবলেম থেকে এই এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এবং সেই ফাইন্ড আউট করার চেষ্টা করার জন্য আমাকে এই মেথোডোলজি অ্যাপ্লাই করতে হবে, আমি এই এই ভেরিয়েবল বা এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে চাইবো, এই সম্পর্কে যেন পরিষ্কার একদম ক্ল্যারিটি তোমার মধ্যে যেন পরিষ্কার, তুমি অ্যাজ এ রিসার্চার তোমার মধ্যে যেন পরিষ্কার এই ব্যাপারটা থাকে, তা নাহলে কিন্তু তোমার রিসার্চটা সঠিকভাবে হবে না। তারপর পয়েন্টটা কি দিয়েছি, স্পেসিফিসিটি, মানে একদম নির্দিষ্টকরণ, তুমি কি করতে চাইছো, তোমার প্রবলেমের মধ্যে কি আইডেন্টিফিকেশন করতে চাইছো, কি এক্সপেরিমেন্ট করতে চাইছো, কি খুঁজতে চাইছো, সেই একদম স্পেসিফিক ওয়েতে কিন্তু তোমাকে তোমার ওই যে থিসিস বা তোমার যে রিসার্চ, সেখানে কিন্তু পরিষ্কার তোমাকে লিখতে হবে, যে তোমার আমি এই স্পেসিফিক এরিয়াটা আমি দেখতে চাইছি। তা সেই জন্য তোমাকে কিন্তু সেই স্পেসিফিসিটিটা একদম গুরুত্বপূর্ণ, যে রিসার্চটা তো একটা, দেখো রিসার্চ একটা ভাস্ট এরিয়া। এবার সেক্ষেত্রে তুমি তো পার্টিকুলার সমস্ত প্রবলেম সমস্যার সমাধান করতে হবে না, তোমাকে কি করতে হবে, কোনো একটা পার্টিকুলার বিষয় বা পার্টিকুলার টপিক নিয়ে তোমাকে সেই কাজটাকে করতে হবে। সেই জন্য তোমাকে একদম স্পেসিফিক ওয়েতে তোমাকে কিন্তু পরিষ্কার লিখতে হবে, যে আমি আমার রিসার্চের এই স্পেসিফিক কাজটা বা এই স্পেসিফিক এক্সপেরিমেন্ট বা স্পেসিফিক অবজারভেশন বা স্পেসিফিক সার্ভে আমি করতে চাইছি সাবজেক্টের উপর। তারপরের পয়েন্টটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, মেজারেবল। মেজারেবল মিন্স তুমি কোনো একটা অবজেক্ট, ধরো তুমি একটা রিসার্চে সিলেক্ট করলে, কোনো একটা টাইটেল, তুমি একটা প্রবলেম নিলে, প্রবলেম নিয়ে এমন একটা টাইটেল তুমি সিলেক্ট করলে, ধরো সেখান থেকে তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করতে হবে, মানে স্যাম্পল থেকে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে। সেই ইনফরমেশন কালেক্ট করার সময় দেখা গেলো তুমি যে যে ভেরিয়েবল গুলো নিয়েছো, সেই ভেরিয়েবল গুলো তুমি যে সাবজেক্ট সিলেক্ট করেছো তাদের পক্ষে এগুলোকে মেজার করা সম্ভব নয়। তাহলে কি হবে, তোমার রিসার্চের কাজটা কি সঠিক হবে? তখন কিন্তু রিসার্চের কাজটা তোমার সঠিক হবে না। তাহলে
তুমি যে রিসার্চটা তুমি সিলেক্ট করবে সেখানে কিন্তু এই মেজারেবিলিটি যেন থাকে, অর্থাৎ তুমি যে স্যাম্পল থেকে যে ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করবে আগে তোমাকে কিন্তু সেটা ভাবতে হবে যে আমি যেটা নেব ইনফরমেশনটা সেটা কি আমার পপুলেশন বা স্যাম্পল থেকে আমি এই ডেটাগুলোকে মেজার করতে পারবো, ইট ইজ পসিবল অর নট। যদি তোমার মধ্যে এটা পসিবল হয় তবেই কিন্তু তুমি সেটাকে নেবে, না হলে কিন্তু যদি মেজার নাই করতে পারো তাহলে তোমার সেই প্রবলেমটা তুমি সমাধান করতে পারবে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু রিসার্চ শুরু করার আগে তোমাকে কিন্তু ভালোভাবে দেখতে হবে যে আমি যে রিসার্চটা করতে যাচ্ছি বা যে উদ্দেশ্য নিয়ে করতে যাচ্ছি সেই অবজেক্টিভটা কি আমি আমার পপুলেশন বা স্যাম্পল থেকে মেজার করতে পারবো। যদি মেজার করতে পারি তবে ঠিক আছে, যদি মেজার না করতে পারি তাহলে কিন্তু রিসার্চটা ভুল বা অনেকটা ইরর হবে, যেটা কিন্তু জনসাপেক্ষে সেই রিসার্চটা অ্যাকসেপ্টেড হবে না। এরকম কিন্তু এই জন্য দেখবে অনেক সময় অনেকেরই আছে, যেমন ধরো 5 বছর 7 বছর 10 বছর ধরে পিএইচডি করার পরেও কিন্তু তার অ্যাওয়ার্ড হচ্ছে না। কেন অ্যাওয়ার্ড হচ্ছে না? অনেক সময় এরকম দেখা যাচ্ছে যে মাঝপথে সে রিসার্চটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু প্রচুর উদাহরণ আছে। কেন? কারণ দেখা গেলো সে এমন একটা প্রবলেম টাইটেলটাকে সিলেক্ট করলো, সিলেক্ট করার পর যে পপুলেশন বা যে স্যাম্পেল তাদেরকে নিয়েছে সেই ভেরিয়েবল গুলো ওই সাবজেক্টের থেকে মেজার করাটা পসিবল হচ্ছে না, তখন কি করছে সেই মাঝপথে রিসার্চটাকে ছেড়ে দিতে হচ্ছে। এই জন্য কিন্তু রিসার্চ যদি সঠিকভাবে করতে হয় তোমাকে যখন প্ল্যান করতে হবে সঠিকভাবে, সেই প্ল্যান করার সময় জন্য তোমাকে এটা মাথায় রেখে করতে হবে যাতে রিসার্চটা যে ইনফরমেশন গুলো আমি কালেক্ট করবো সেই ইনফরমেশন গুলো যেন আমি সঠিকভাবে মেজার করতে পারি। মেজার যদি তুমি না করতে পারো তবে কিন্তু তোমার রিসার্চটা সঠিকভাবে হবে না। পরের পয়েন্টটা দেখো, রিয়েলিস্টিক। মানে কি, একটা রিসার্চ তুমি করবে, একটা প্রবলেমটা তুমি সমস্যার সমাধান করতে যাচ্ছ, সেটার জন্য তোমার কি বাস্তবতা হয়, এমন কোনো তুমি অবাস্তব কোনো একটা কল্পনা করলে, অবাস্তব কোনো একটা রিসার্চ করলে তাহলে কিন্তু মাঝপথে গিয়ে সেই রিসার্চ সেটা তোমাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু রিসার্চের জন্য সবসময় কি একটা বাস্তবতা থাকে, মানে তুমি একটা যৌক্তিকতা থাকে যে আমি যে রিসার্চটা করছি এটা যেন সঠিক, এটা যেন আমাদের ফিল্ডে বা সোসাইটিতে কাজে লাগে, বাস্তবে যেন সেই বিষয়টা কাজে লাগে। এমন কিছু অযৌক্তিক বিষয় তোমার নিয়ে রিসার্চ করবে না যেটা মাঝপথে ছেড়ে বেরিয়ে দিতে হয়, মানে যার কোনো মূল্য থাকে না। রিসার্চ যখন প্রবলেম যখন সিলেক্ট করবে বা অবজেক্টিভ যখন লিখবে সেটার জন্য রিয়েলিস্টিক হয়। আর একটা কি, টাইম বাউন্ড, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। টাইম বাউন্ড, কারণ তোমরা জানো রিসার্চ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের সীমার মধ্যে বাধা থাকে। যেমন ধরো তোমাদেরকে আমরা যদি এই ডিসার্টেশনের কথা বলি, দেখো ডিসার্টেশনে তারা তোমাদের যে সিনিয়র যারা আছে, যারা এখন মাস্টার ডিগ্রি ফোর্থ সেম, তারা কি করছে বিভিন্ন প্রকারের ডিসার্টেশন বা রিসার্চ করছে। আদৌ কি রিসার্চ করছে সেটা পরের ব্যাপার, কিন্তু রিসার্চ করছে, যাই হোক ছোটখাটো একটা রিসার্চ করছে। সেক্ষেত্রে কি হবে, তাদের কিন্তু একটা সেমিস্টার ওয়াইজ মানে তোমাকে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম ওয়েটের মধ্যে কিন্তু তোমাকে শেষ করতে হবে। এইবার ধরো আমি এই এমপিএ ছেড়ে দিয়ে ডিসার্টেশন ছেড়ে দিয়ে তবে যারা পিএইচডি করছে, যারা পিএইচডি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখো একটা রিসার্চের টাইম বাউন্ড কিন্তু গভর্নমেন্ট যারা ইউজিসি ফেলোশিপ বা এনি আদার কোনো ফেলোশিপ পায় সেক্ষেত্রে কিন্তু ফেলোশিপের একটা নির্দিষ্ট টাইম বাউন্ড আছে। কেন টাইম বাউন্ড আছে? দেখবে ম্যাক্সিমাম 5 বছর তোমাকে ওই ফেলোশিপটা দেওয়া হয়, কারণ ওই নির্দিষ্ট সময়ে কিন্তু তোমাকে কি করতে হবে। তাহলে কি বলছিলাম, এই যে টাইম বাউন্ড, তাহলে নির্দিষ্ট একটা সময়সীমা কিন্তু তোমাকে এই গবেষণা করার জন্য তোমাকে দেওয়া হয়, এবং এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু তোমাকে রিসার্চের কাজটা তোমাকে কিন্তু শেষ করতে হয়। তারপরে আসছে কি, রিলিভেন্স। রিলিভেন্স মানে হচ্ছে তোমাকে এই যে তুমি যে কাজটা করছো সেই কাজটার জন্য একটা প্রাসঙ্গিকতা থাকে, মানে তুমি একটা আননেসারি যে কোনো একটা কাজ করলে এবং সেই কাজের মধ্যে জন্য একটা সম্পর্ক থাকে। কিসের সাথে সম্পর্ক থাকবে? সোসাইটির সাথে সম্পর্ক থাকে, বা তুমি যে বিষয়টা পড়ছো সেই বিষয়টা রিলেটেড জন্য যে অবজেক্টিভ ধরে তুমি কাজটা করছো সেটার মধ্যে যেন একটা সুসম্পর্ক তৈরি হয়, যে এই কাজটা করলে আমার মধ্যে এই থিওরিটিক্যালটা নলেজ বা এই থিওরিটা ডেভেলপ হবে বা এটা সোসাইটিতে কাজে লাগবে। এইগুলো কিন্তু একটা প্রপার একটা ভালো রিসার্চের উদ্দেশ্য। তাহলে এই একটা যদি ভালো গবেষণা বা ট্রু রিসার্চ যদি তুমি করতে চাও তাহলে কিন্তু এই স্পেসিফিক অবজেক্টিভ গুলো তোমাকে মাথায় রেখে করতে হবে। পরীক্ষায় কিন্তু এরকম মাল্টিপল চয়েস কিন্তু ম্যাচিং কিন্তু আকারে তোমাকে দিয়ে থাকে যে একটা ট্রু রিসার্চের অবজেক্টিভ গুলো কি কি, তখন কিন্তু তোমাকে এই ধরনের পয়েন্ট গুলোর মধ্যে দিয়ে তোমাকে দেওয়া থাকে, তখন কিন্তু এই পয়েন্ট গুলোকে তোমরা নোট করে নাও যে ট্রু রিসার্চ, অবজেক্টিভ অফ ট্রু রিসার্চ, সেখানে কিন্তু এই ধরনের পয়েন্ট গুলোকে তোমাকে মাথায় রেখে করতে হবে। ঠিক এদিকে দেখো তোমাদেরকে আরেকটা যে
এদিকে দেখো আরেকটা যে ছকের মাধ্যমে তোমাকে দিয়েছি, এই কথাগুলো এখানে আছে আর একটু ডিপলি আছে। কি ডিপলি আছে? প্রথমে দেখো কি বলেছি, সিস্টেমেটিক অ্যাপ্রোচ। তার মানে কি, রিসার্চ তুমি যেটা করছো সেটা জন্য তোমার কি একটা সিস্টেমেটিক ওয়ে আউটে হয়, মানে একটা আননেসারি তোমার যা কিছু তাই করে দেবে এমন তো বিষয়টা নয়। সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি করো, তোমার রিসার্চটা কি হবে, একটা প্রপার যে তুমি ফাইন্ডিং যেটা খোঁজার জন্য তুমি গবেষণাটা শুরু করেছিলে, সেই গবেষণাটা সঠিকভাবে হবে। তোমার এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা তখনই সম্ভব যখন তুমি সায়েন্টিফিক মেথডটা তুমি ফলো করবে। তারপর আছে কি দেখো, অবজেক্টিভ এন্ড আনবায়াস। মানে কি, যে কোনো একটা গবেষণা করতে গেলে তার একটা প্রকৃত উদ্দেশ্য থাকে, যে এই গবেষণা থেকে আমি এই উদ্দেশ্যগুলোকে ফাইন্ড আউট করব, এই উদ্দেশ্যগুলোকে আমি খুঁজবো, সেইটা তোমাকে করতে হবে। এবং আনবায়াসড কেন কথাটা বলেছে, আনবায়াসড হচ্ছে ধরো তুমি একটা এমন কোনো গবেষণা সিলেক্ট করলে যেখানে তোমার স্যাম্পলিং মেথড তুমি পারপাসিভ স্যাম্পলিং মেথড, সেখানে তুমি কি পারপাসিভলি কোনো সাবজেক্টকে তুমি সিলেক্ট করতে হচ্ছে, বা তোমাকে র্যান্ডমাইজ কোনো সাবজেক্টকে তুমি যখন সিলেক্ট করছো, তো সেই সিলেক্ট করার সময় তোমাকে কোনো বায়াসনেস আনা যাবে না, মানে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। এমন নয় তুমি স্যাম্পল কালেক্ট করার সময় তোমাকে একে পছন্দ ওকে পছন্দ, যাকে ইচ্ছা তাকে পছন্দ সেটাকে নিয়ে নিলে, বা তুমি অন্য কোনো একটা কিছু নিয়ে তুমি সেটাকে রিসার্চ আকারে লিখে ফেলছো, এরকম ব্যাপারটা কিন্তু করা যাবে না। তোমাকে বায়াস হতে হবে, তোমাকে একদম বায়াস ফ্রি হতে হবে। তুমি যে কাজটা করবে একদম ট্রু কাজ করবে, একদম সঠিক কাজ করতে হবে। তারপরে হচ্ছে দেখো, এম্পিরিক্যাল এভিডেন্স। এম্পিরিক্যাল এভিডেন্স মানে হচ্ছে কি, তোমার যে তথ্য বা যে ইনফরমেশন গুলো তুমি কালেক্ট করার চেষ্টা করবে, সেগুলো যেন কি গবেষণামূলক ওরিয়েন্টেডই হয়, এবং সেটা যেন সঠিকভাবে হয়, সেটাকে যেন পরীক্ষা করা যায়। অর্থাৎ এই এম্পিরিক্যাল এভিডেন্স তোমরা লিখতে পারো ইজ ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল, মানে তুমি যে এক্সপেরিমেন্টালটা করছো সেই এক্সপেরিমেন্টাল যেন সঠিক ওয়েতে হয়। আননেসারি যেন এক্সপেরিমেন্টটা তোমার ধরো একটা করতে চাইছো, যে কোনো একটা গবেষণা, কোনো একটা এক্সপেরিমেন্ট, তুমি একটা ট্রেনিং এফেক্ট দিতে চাইছো, এবং সেই ট্রেনিং এফেক্টের যে মেথোডোলজি তোমাকে অ্যাপ্লাই করার দরকার ছিল, তুমি হয়তো তাহলে সেই মেথোডোলজি তুমি অ্যাপ্লাই করলে না, সাইন্টিফিক মেথড তুমি অ্যাপ্লাই করলে না, তাহলে কি হবে, তোমার সেই কাজটা কিন্তু রিসার্চটা সঠিকভাবে হবে না। তারপরে পয়েন্ট দেখো হচ্ছে রেপ্লিকেবিলিটি। এটার কথার অর্থ হচ্ছে, রেপ্লিকেবিলিটি কথার অর্থ হচ্ছে মানে তোমাকে দুবার কাজটা করা, মানে ওটাকে হচ্ছে রিপিটেশন। মানে রেপ্লিকেবিলিটি ডুপ্লিকেশন, এমন নয় যে রিসার্চের মধ্যে অনেকের একটা কনসেপ্ট তোমাদের মধ্যে হবে যে স্যার এই কাজটা তো একবার হয়ে গেছে, তাহলে কি এই কাজটা করার কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে। যদি তুমি সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করো, সায়েন্টিফিক প্রসিজার অ্যাপ্লাই করো সঠিকভাবে, তাহলে কি হবে, তোমার ওই যে রেপ্লিকেবিলিটি মানে কি, ওই যে টেস্টের যে রেজাল্টটা তুমি যেরকম পেয়েছিলে, যদি সঠিক সায়েন্টিফিক মেথড তুমি অ্যাপ্লাই করো, তাহলে একই রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি, সম্ভাবনা থাকবে। বা তুমি সেক্ষেত্রে দেখা যাবে কোনো একটা কাজ যে স্যাম্পেল সাইজের উপর হয়েছিল, সেই স্যাম্পেল বাদ দিয়ে তুমি অন্য কোনো স্যাম্পেল সাইজ নিলে, বা সেখানে যে ইনফরমেশন গুলো কালেক্ট করছিল তুমি তার সাথে আরো কিছু অন্য অন্য ইনফরমেশন গুলো তুমি নেবে। ওই যে তোমাকে জলের যে গ্লাসে উদাহরণটা দিয়েছিলাম, সেম একই জিনিস। রেপ্লিকেবিলিটি মানে তোমাকে রিপিটেশন, মানে একটা কাজ পুনরায় তোমাকে আবার খুঁজতেই পারো, ফাইন্ডিং করতেই পারো, সেটার জন্য কোনো সমস্যা নেই। তারপরে কি আছে, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা। তুমি যে গবেষণাটা করবে সেটা যেন পরিষ্কার চিত্র সবার আগে তোমার মধ্যে তৈরি হয়, মানে তার জন্য একটা ব্লু প্রিন্ট তোমার মধ্যে তৈরি হয়, যে আমার গবেষণায় এই মেথোডোলজি অ্যাপ্লাই করব, এই বা ভেরিয়েবল গুলো অ্যাপ্লাই করব, এই স্যাম্পল গুলো অ্যাপ্লাই করব, এই স্যাম্পল সাইজ হবে, সেখান থেকে আমি এই স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করব। এই পরিষ্কার চিত্রটা যেন তোমার মধ্যে একদম সুন্দরভাবে থাকে, তাহলে কিন্তু একটা ভালো ট্রু রিসার্চ কিন্তু হবে না। তারপরে কি আছে কি দেখো, লজিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে কি, এই যে লজিক্যাল কথার অর্থ হচ্ছে যৌক্তিকতা, মানে তুমি যে ধরনের গবেষণা করো না কেন তেমন যেন একটা যৌক্তিকতা ব্যাপার থাকে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি, জটিল ভাবে তোমাকে যা কোনো সমস্যা তোমার মধ্যে আসুক না কেন, এভরিথিং সমস্যা থেকে তোমাকে কি করতে হবে, তোমাকে জটিল ভাবে খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করতে হবে। কখন তুমি সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে, যখন তুমি সায়েন্টিফিক মেথডটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে, তখনই কিন্তু তোমার রিসার্চটাকে কি হবে, সঠিকভাবে যে অ্যানালিসিস বা যে প্রবলেমটা তুমি ফাইন্ড আউট খোঁজার চেষ্টা করছিলে, সেই তোমার প্রবলেমটা সমাধান হবে। এই জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর এবং রিসার্চ মেথোডোলজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ তোমার রিসার্চের প্রবলেমটাকে যদি সঠিকভাবে তুমি আইডেন্টিফিকেশন করতে চাও, ফাইন্ড আউট করার খুঁজে বের করতে চাও, এবং পুরো রিসার্চ তুমি যদি করতে চাও,
প্রসেসের মানে কি, দেখো নতুন একটা টার্মোলজি কিন্তু রিসার্চে পেলে, ইটারেটিভ প্রসেস। এটা মানে কি পুনরাবৃত্তি, মানে একটা গবেষণা তুমি পুনরায় ফার্দার কেউ করেছে সেটাকে তুমি কিন্তু পুনরাবৃত্তি করতেই পারো। কিন্তু এখানে তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু আনবায়াস হতে হবে, বা তুমি কিন্তু কারোটা কপি করে যাবে না। তোমাকে সেই পুনরাবৃত্তি করে তুমি যদি সাইন্টিফিক মেথড সঠিকভাবে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে ওই যে রিসার্চটা, আগের যে প্রিভিয়াস রিসার্চটা যে রেজাল্ট পেয়েছিলে, তোমার রিসার্চের ক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট পেয়েছিলেন। তাহলে এই জায়গাটা দেখো, অবজেক্টিভ অফ রিসার্চ, এই জায়গাটার কিন্তু এই যে এতগুলো পয়েন্ট পেলে, এগুলো কিন্তু অনেক সময় ম্যাচিং আকারে তোমাদেরকে আসে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সুন্দর করে তোমরা নোট ডাউন করে রাখো। হয়তো তোমাদের এই ব্যাপারগুলোকে জানতে, তোমার সেই নলেজ থেকে হয়তো আর একটু সেই বিষয়টাকে যদি এক্সট্রা কিছু জানো, সেই ব্যাপারটাকে নোট ডাউন করে রাখো। তাহলে এই হচ্ছে মূলত রিসার্চের অবজেক্টিভ।